আমি আজ আপনাদের একজন বিখ্যাত অভিনেতার কথা পাঠ করে শোনাবো। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে, কারণ তিনি আমাদের সকলের ভীষণ প্রিয় একজন অভিনেতা। তাহলে শুরু করি আমার আজকের পাঠ তাকে নিয়ে। স্বর্ণযুগের অভিনেতা তুলসী চক্রবর্তীর জন্মদিনে তাকে সশ্রদ্ধ প্রণাম জানাই। ৩রা মার্চ 1899। স্বর্ণযুগের দিকপাল অভিনেতা তুলসী চক্রবর্তী। সেই অর্থে কখনোই তাকে সুপুরুষ বলা যাবে না। সম্বল বলতে ছিল একটা নোয়াপাতি ভুঁড়ি, সাদামাটা পিঠ ও অপূর্ব উজ্জ্বল একজোড়া চোখ, যে চোখ জুড়ে পরশ পাথর ছবির পোস্টার করেছিলেন সত্যজিৎ রায়। এইটুকু নিয়েই তুলসী চক্রবর্তী দাপিয়ে বেরিয়েছেন অভিনয়ের আঙিনায়। উদম গায়েই মাতিয়ে দিয়েছেন নানা রঙের চরিত্রে। নায়ক নায়িকা থাকলেও শুধু অভিনয়ের জোরেই ছবিতে আলাদা করে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতেন তিনি। মাটিতে পা দিয়ে চলেছেন চিরকাল। ট্রামের সেকেন্ড ক্লাসে চড়ে যাতায়াত করতেন। স্টারডমের ছটা কোনো দিন গায়ে লাগতে দেননি। তুলসী চক্রবর্তীর অভিনয় সম্বন্ধে বলতে গিয়ে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এক জায়গায় বলেছেন, কেউ যদি দেখাতে পারেন কোনো ছবিতে খারাপ অভিনয় করেছেন তুলসী চক্রবর্তী, তাহলে আমি লাখ টাকা বাজি হেরে যাব। নাটক এবং চলচ্চিত্র দু ক্ষেত্রেই কি সাবলীল স্বাভাবিক অভিনয়। কখন কেমন অভিনয় করতে হবে সে মাপটাও যে কখন বদলে ফেলতেন কেউ ধরতেই পারত না। কোনো প্রথাগত শিক্ষা ছাড়াই খুব উঁচু দরের সহজাত অভিনয় ক্ষমতার মালিক ছিলেন তিনি। নিজের মধ্যে যে কি পরিমাণ অভিনয়ের ক্ষমতা ছিল তা কিছুতেই বুঝতে চাইতেন না তুলসী চক্রবর্তী। তাঁর অভিনয়টাকে কখনোই অভিনয় বলে মনে হতো না, এতটাই প্রপারলি বিহেভ করতেন তিনি। জিজ্ঞাসা করলে বলতেন, ওরে আমি হলাম গিয়ে হেসেল বাড়ির হলুদ, ঝালে ঝোলে অম্বলে সবেতেই আছি। হাসতে বললে হাসবো, কাঁদতে বললে কাঁদবো, নাচতে বললে নাচবো, দুকলি গান গেয়ে দিতে বললে তাও পারবো। হলুদ যেমন সব ব্যঞ্জনেই লাগে তেমনই আর কি। কিন্তু হলুদের কি নিজস্ব কোনো স্বাদ আছে? তাই আমার এই অভিনয়কে আমি অভিনয় বলি না গো। হ্যাঁ, অভিনেতা ছিলেন বটে আমার গুরু অপরেশ মুখুজ্জে। উনি আমাদের মতো সব গাধাকে পিটিয়ে ঘোড়া বানিয়েছেন। অভিনেতা বললে উনি, অমন আর হবে না। বহু রঙ্গমঞ্চের অপ্রতিদ্বন্দ্বী অভিনেতা পরিচালক এই তথা নাট্যকার অপরেশ চন্দ্র মুখোপাধ্যায় যে তুলসী চক্রবর্তীকে অভিনেতা তৈরির পিছনে অবদান রেখেছিলেন এ কথা সত্য। কিন্তু অভিনেতা হওয়ার কথা প্রথম জীবনে ভাবার অবকাশ ছিল না তুলসীর। ছোটবেলাটা খুব এলোমেলো ভাবে কেটেছে তাঁর। বাবা আশুতোষ চক্রবর্তী চাকরি করতেন রেলে। কৃষ্ণনগরের গোয়ারি নামে এক ছোট্ট
গ্রামে 1899 সালের 3রা মার্চ তুলসী চক্রবর্তীর জন্ম হয়। মা নিস্তারিণী দেবী ছিলেন সাধারণ গৃহবধূ। তাই ছোটবেলায় এ গ্রাম সে গ্রাম ছুটে বেরিয়েছেন তুলসী চক্রবর্তী। চাকরির প্রয়োজনে তার বাবাকে নানা জায়গায় ঘুরতে হতো, ফলে বালক তুলসীকে জোড়াসাঁকোয় জ্যাঠামশাই প্রসাদ চক্রবর্তীর কাছেই থাকতে হতো অনেক সময়। অল্প বয়সে পিতৃবিয়োগ হওয়ায় পড়াশোনাটাও বেশি দূর চালাতে পারেননি তুলসী চক্রবর্তী। সামান্য যা কিছু শিখেছিলেন তাও মাঝপথে বন্ধ করে দিতে হয়। শুরু হয় যাযাবর জীবন। অপরেশ মুখুজ্জের আগে তুলসী চক্রবর্তীর মাথায় অভিনয়ের পোকাটা নাড়িয়েছিলেন তাঁর জ্যাঠামশাই প্রসাদ বাবু। পুরোপুরি অভিনয়ে মনোনিবেশ করার আগে উপার্জনের জন্য নানা কাজ করতে হয়েছে এই অভিনেতাকে। লোকের জন্য মদের চাট তৈরি করা থেকে শুরু করে সার্কাসে জন্তু জানোয়ার স্নান করানো কি না করেছেন। কিন্তু সেসব পরে বাবা মারা যাওয়ার পর জ্যাঠামশাইয়ের আশ্রয়েই পাকাপাকি ভাবে থাকতে শুরু করেন তুলসী চক্রবর্তী। প্রসাদবাবুর একটা অর্কেস্ট্রা গ্রুপ ছিল, আর ছিল তার অ্যামেচার ক্লাবে গান বাজনা যাত্রা থিয়েটার। প্রসাদবাবু দিন রাত ওই সব নিয়েই পড়ে থাকতেন। কলকাতা শহরে বড়লোকদের বাড়ির পুজো আচ্চায় তাঁর দল গান গাইতে যেত, নাটক করতেন। কলকাতার বাইরেও দলের জন্য বায়না আসত, আর এখান থেকেই প্রাথমিক অভিনয়ের ইচ্ছাটা তার মনে জাগলো। প্রসাদ চক্রবর্তীর অ্যামেচার ক্লাবে অভিনয়ের সুযোগ না পেলেও গান গাওয়ার সুযোগ পেতেন তুলসী চক্রবর্তী। গানের গলাটা মন্দ ছিল না তার। কীর্তন, কবিয়াল, শ্যামা সঙ্গীত সব ধরনের গান গাইতে পারতেন। মাঝে মাঝে তরজার আসরেও মূল গায়কের সঙ্গী হয়ে নেমে পড়তেন। গান গাওয়ার পাশাপাশি নাচও রপ্ত করে ফেললেন। অভিনয়ের প্রাথমিক পাঠ হয়ে গেল সেখান থেকেই। গিরিশ পার্কের কাছে এক ব্যায়ামাগারে শরীর চর্চাও করতেন নিয়মিত, কিন্তু সেসব বেশি দিন চলল না। প্রসাদ বাবু দারুণ হারমোনিয়াম বাজাতেন। সেই সুবাদে তিনি স্টার থিয়েটারে অর্কেস্ট্রা গ্রুপে চাকরি নিলেন। ক্লাব গেল বন্ধ হয়ে। এদিকে লেখাপড়া বিশেষ জানেন না বলে তুলসী ভালো কোনো কাজ জোটাতে পারলেন না। আবার বসে বসে জ্যাঠামশাইয়ের অন্ন ধ্বংস করতেও মনে বাধ্য। নিজের পায়ে দাঁড়ানোর অভিপ্রায়ে চিতপুরে এক চাটের দোকানে চাকরি নিলেন তুলসী। সন্ধেবেলা দোকানে মাতালরা ভিড় করত। মদের সঙ্গে পাঁঠার ভুঁড়ির চচ্চড়ি, কষা মাংস চাট হিসেবে তারা খেত। মাতালদের এঁঠো প্লেট ধুয়ে জীবিকা নির্বাহ করতেন পরবর্তীকালে বাংলা ছবির অন্যতম শ্রেষ্ঠ চরিত্রাভিনেতা হয়ে ওঠা তুলসী চক্রবর্তী। সেই দোকানে হঠাৎই একদিন এসে হাজির হন প্রসাদ বাবু। ভাইপোর কাজের ধরন দেখে তো তিনি রেগে একেবারে অগ্নিশর্মা। একটাও কথা না বলে ভাইপোর চুল ধরে হেড় হেড় করে টানতে টানতে বাড়ি নিয়ে গেলেন। রাগে গজগজ করতে করতে বললেন, বেটা, স্বাবলম্বী হতে চাইছো? তা আর কোনো কাজ জুটল না? বামুনের ছেলে হয়ে মাতালদের এঁটো পরিষ্কার করতে লেগেছ? এই বলে তুলসীর মাথায় বসালেন এক রাম গাঁটটা।
এই রাম গাঁটটাই কিছুটা সম্বিত ফেরালো তুলসীর। বাকি খোঁচাটা দিল যাত্রাভিমান। তুলসী নিজেই বলে গিয়েছেন, ওই যে জ্যাঠা বললেন বামুনের ছেলে, তাতেই অনেকটা কাজ হলো। আমার আবার বামনাই ব্যাপারটা চিরদিনই একটু বেশি বেশি কিনা। জ্যাঠামশাইয়ের গাঁটটা খেয়েই তিনি অভিনয় জগতে চলে এলেন এমনটা নয়। কাজ নিলেন একটি ঘড়ি সারাইয়ের দোকানে। সেখানেও বেশি দিন মন টেকল না। একদিন ভোরবেলা কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে পালালেন তুলসী চক্রবর্তী। একেবারে চলে গেলেন বার্মায়। তখন ব্রিটিশ রাজত্ব ভারতে। বার্মা যাওয়ার জন্য ভিসা পাসপোর্টের কোনো ব্যাপার ছিল না। বাড়ি থেকে পালিয়ে চড়ে বসলেন একটি জাহাজে, যেটি বার্মা যাচ্ছিল। সেই জাহাজেই ছিল বশেষ সার্কাস নামে একটি সার্কাসের দল। তুলসী বেমানুল ওই সার্কাস পার্টির সঙ্গে ভিড়ে গেলেন। পরে যখন তুলসী চক্রবর্তী পুরোপুরি অভিনয়ে চলে আসেন, তখন তিনি বাংলা ভাষার ছবির পাশাপাশি বেশ কিছু হিন্দি ও উর্দু ভাষার ছবিতেও চমৎকার অভিনয় করেছেন। সেই সব ছবিতে অভিনয়ের ভিত্তিপ্রস্তর তিনি স্থাপন করেছিলেন ওই সার্কাস দলে কাজ করতে করতে। কিভাবে? সার্কাস দলের মালিক বাঙালি হলেও বশেষ সার্কাসের বাঙালি কর্মচারী বেশি ছিল না। বেশিরভাগই ছিলেন আপ কান্ট্রির লোক। ওদের সঙ্গে সারাক্ষণ ওদের ভাষাতেই কথা বলতে বলতে হিন্দি আর উর্দু দুই ভাষাতেই তিনি রপ্ত হয়ে গিয়েছিলেন, যা পরবর্তীকালে তার নতুন পেশাতে সহায়তা করেছিল। সার্কাসের দলেও বেশি দিন চাকরি করা হয়নি তার। সিংহের খেলা দেখানো আর ট্রাপিজের কসরত ছাড়া সার্কাস দলের প্রায় সব ফাইফরমাস খাটতে হতো তাকে। বেশ কিছু ছোটখাটো খেলাও শিখে ফেলেছিলেন। মাঝে মাঝে শোয়ের ফাঁকে ফাঁকে জোকার সাজতেন। এভাবেই তিনি হাস্য কৌতুকের দিকে ঝোঁকেন। কিন্তু একদিন এই সার্কাস দল থেকেই চম্পট দিলেন। এর কারণ জিজ্ঞাসা করলে বলতেন, যেদিন দেখলাম আমার শরীর থেকে জন্তু জানোয়ারের গন্ধ বেরোতে শুরু করেছে, সেই দিনই ঠিক করলাম যথেষ্ট হয়েছে, আর নয়। কাউকে কিছু না জানিয়ে চলে এলাম। বার্মা থেকে কলকাতায় আসার পর জ্যাঠামশাই প্রসাদ চক্রবর্তী তাকে নিয়ে গিয়ে চিতপুরের এক ছাপাখানায় ভর্তি করে দিলেন কম্পোজিটরের কাজ করার জন্যে। মন দিয়ে টাইপের কাজ শিখতে লাগলেন তুলসী। আর এই ছাপাখানার কাজ করতে করতেই আবার তার মাথায় অভিনয়ের পোকা নড়ে উঠল। সেই ছাপাখানায় থিয়েটার পাড়ার পোস্টার আর হ্যান্ডবিল ছাপা হতো নিয়মিত। পোস্টারে জলজল করা শিল্পীদের নাম আর হ্যান্ডবিলে বিভিন্ন থিয়েটারের মনোহারী ভাষা পড়ে তুলসীর মন আনচান করে উঠত। ভাবতেন, যদি নিজে কোনোদিন অভিনেতা হতে পারেন তাহলে তার নামও এভাবে পোস্টারে ছাপা হবে। এই ভাবনায় ভর করেই জ্যাঠামশাইয়ের কাছে এসে তাকে থিয়েটারে ঢুকিয়ে দেওয়ার জন্যে অনুরোধ করেন তুলসী। এমনিতেই স্টারে জ্যাঠামশাইয়ের টিফিন বাক্স পৌঁছতে যেতেন তিনি। জ্যাঠাও মনে মনে ভাবলেন, এই ভালো, ভাইপো অভিনয়টা মন্দ করে না, আর ভাইপো অ্যাক্টিং করলে তাকে চোখে চোখে রাখতেও পারবেন তিনি। যেমন ভাবা তেমন কাজ। তিনি তুলসীকে নিয়ে গেলেন অপরেশ মুখোপাধ্যায়ের কাছে। প্রসাদবাবুর অনেক উপরোধ অনুরোধ সত্য অবশেষে অপরেশবাবু স্টার থিয়েটারে সুযোগ দিলেন তুলসীকে।
সালটা ছিল 1916। অপরেশ বাবুই তালিম দিলেন তাকে, টপ্পা গান, পাখোয়াজ বাজানো শেখালেন। ধীরে ধীরে তিনি স্টেজে অভিনয় করার সুযোগও পেলেন। 1920 সালে প্রথম নাটক অভিনয় করলেন, দুর্গেশ নন্দিনী। অভিনয় জীবনের শেষটা তার স্টার থিয়েটারে 1961 সালে শ্রেয়সী নাটকে। ওই নাটকে অভিনয় করতে করতেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি, আর মঞ্চে ফেরা হয়নি। তার আগে অবশ্য 42টি নাটকে অভিনয় করা হয়ে গিয়েছিল তাঁর। 1927 সাল পর্যন্ত স্টার থিয়েটারেই ছিলেন তুলসী চক্রবর্তী। তারপর যোগ দেন মনমোহন থিয়েটারে। সেখানে থেকে আবার ফিরে আসেন স্টারে। নাটকে ধীরে ধীরে নাম হতে লাগলো। নাটকের সূত্রেই এলো ফিল্মের অফার, কিন্তু থিয়েটার থেকে ফিল্মে আস্তে আস্তেই লেগে গেল আরো 12টি বছর। প্রথম ছবি পুনর্জন্ম 1932 সাল। ছবিটির পরিচালক ছিলেন সাহিত্যিক প্রেমাঙ্কুর আতর্থী। তুলসী মুখ দেখিয়েছিলেন একটি ছোট্ট ভূমিকায়। তারপর থেকে একের পর এক ছবিতে অফার আসতে থাকে। শচী দুলাল ছবিতে নিমাই সন্ন্যাসীর গুরু অদ্বৈতাচার্যের ভূমিকায় তুলসীর অভিনয় তাকে পরিচিতি এনে দেয়। বাঙালি দর্শক তুলসী চক্রবর্তীকে মূলত কমেডিয়ান হিসাবেই চেনেন, অথচ প্রথম দিকের ছবিগুলিতে তিনি কিন্তু কমিক রোলে অভিনয় করতেন না। মেজ দিদি, বামুনের মেয়ে, শ্রী গৌরাঙ্গ, দর্পচূর্ণ, মানদণ্ড, নবীন যাত্রা, পণ্ডিত মশাই, বাংলার পাশাপাশি প্রায় 25টি হিন্দি ছবিতে অভিনয় করেছেন, কিন্তু সেসব ছবির প্রিন্ট আজ আর নেই। 74.5, চাওয়া পাওয়া, একটি রাত, 3টি সিনেমায় কোথাও তিনি মেস মালিক, কোথাও আবার হোটেল মালিক বা সরাইখানা কাম ধর্মশালার মালিক। সবকটি চরিত্রেই তুলসী তার স্বকীয়তা বজায় রেখেছিলেন। কখনো তার অভিনয় এক ছাঁচের হয়ে যায়নি। পথে চলতে চলতে বহু মানুষের সঙ্গে আলাপ হয়েছে তুলসী চক্রবর্তীর। বহু পেশার মানুষ দেখেছেন, তাই যে কোনো চরিত্র ফুটিয়ে তুলতে অভিজ্ঞতার ঝাঁপি উপুড় করে দিতেন। নিজের দেখা মানুষের ছাঁচে ফেলে গড়ে তুলতেন চরিত্রটি। তাই তাঁর অভিনয় ওরকম স্বাভাবিক মনে হতো। 74.5 ছবিতে কলকাতা থেকে দেশের বাড়িতে ফিরে গায়ের জামা খুলে দুহাতে পইতে পরিমার্জনের দৃশ্যটি যেন একদম ন্যাচারাল লাগে। এই প্রসঙ্গে পরে তুলসী চক্রবর্তী বলেছিলেন, ছবির পরিচালক নির্মল দে বলেছিলেন, বাড়িতে যা যা করেন ঠিক তেমনটি করবেন। প্রপারলি বিহেভ করাই হলো গিয়ে অভিনয়ের অঙ্গ। তা আমি এমনিতেই কিছু করি বা না করি, পইতেটিকে মেজে ধপধপে করে রাখতাম। কাজের থেকেও বাড়ি ফিরেও রোজ পইতে মাজা আমার অভ্যাস ছিল। ওটাই আমার ব্রাহ্মণত্বের পরিচয়। শুটিংয়েও তেমনটিই করেছিলাম। অঞ্জনগড় ছবিতে ট্রাক ড্রাইভারের পাশে বসে ঢুলতে ঢুলতে চলেছেন তুলসী চক্রবর্তী। হঠাৎ গাড়ি ব্রেক কষে আর তাঁর তন্দ্রা ভাব কেটে যায়। ঘুমন্ত অবস্থায় চমকে ওঠা দেখলে দর্শককেও চমকে উঠতে হয়। এখানেও পরিচালক বিমল রায় আলাদা করে কোনো নির্দেশ দেননি তুলসীকে। হাওড়া থেকে ট্রামে বাসে করে যেমন ঢুলতে ঢুলতে টালিগঞ্জ আসতেন তিনি, সেই অভিজ্ঞতাই এই দৃশ্যে কাজে লাগিয়ে দিয়েছিলেন। তিনি একজন গীতিকারও ছিলেন। বহু ছবির গান মুখে মুখে তৈরি করে গেয়ে দিতেন।
কীর্তন আর টপ্পা অসাধারণ গাইতেন বলে বহু ছবিতে তরজা দৃশ্যে কবিয়ালের চরিত্রে তাঁকে এমন স্বাভাবিক দেখিয়েছে। তথ্যসূত্র বর্তমান পত্রিকা, রূপকথা। অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই লেখনী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।